মুভিটা শুরু হয় একটা নির্জন পাহাড়ি রাস্তায়। রাতের অন্ধকারে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। এই গাড়িতে ছিল নিখিল ওবেরয় আর তার ওয়াইফ সীমার ওবেরয়। প্রায় 2 ঘন্টা পর সীমারের জ্ঞান ফেরে। ডক্টর সীমারকে জানায় ওই ভয়ানক অ্যাক্সিডেন্টে সীমারের তেমন কোনো ক্ষতি না হলেও তার হাজব্যান্ড নিখিল গুরুতরভাবে আহত হয়েছে। নিখিলের পুরো মুখটাই নষ্ট হয়ে গেছে, এমনকি নিখিল তার স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে। সীমার এসব মেনে নিতে পারে না, তাই সে চলে যায় নিখিলের সঙ্গে দেখা করতে। নিখিলের কেবিনে ঢুকে সীমার কান্নায় ভেঙে পড়ে। নিখিলের পুরো মুখ ক্ষতবিক্ষত হয়ে আছে। সীমার নিজেকে ধরে রাখতে পারে না, সে কান্না করতে করতে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে আসে। এক রাতের অ্যাক্সিডেন্টে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেল। এদিকে সীমারকে দেখে নিখিলের অ্যাক্সিডেন্টের কিছু ঘটনা মনে পড়ে, তাই সে অনেকটাই উত্তেজিত হয়ে পড়ে। অন্যদিকে সীমার চলে আসে ডক্টরের কাছে। ডক্টর সীমারকে জানায় নিখিলের জ লাইনে ফ্র্যাকচার হয়েছে আর পায়ের হাড় ভেঙে গেছে, তবে এটা চিন্তার কোনো কারণ নয়, সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে যাবে। সীমার বলে, ডক্টর ওর চেহারার কি হবে? আমি তো তাও সহ্য করতে পারবো, কিন্তু নিখিল এই চেহারা দেখে নিজেকে সামলাতে পারবে না। তখন ডক্টর জানায় সার্জারি করার পর ওর চেহারা ঠিক হতে পারে। লন্ডনে একজন সার্জন আছে, কিন্তু এই অবস্থায় নিখিলকে তো লন্ডনে নিয়ে যাওয়া যাবে না। সীমার বলে, তাহলে ডক্টরকে এখানে আনার ব্যবস্থা করুন, যত টাকা লাগে খরচ করুন, তাও আমার নিখিলকে আমার আগের মতো করে দিন। এরপর শুরু হয় নিখিলের চিকিৎসা। সীমার তার সব সোর্স কাজে লাগিয়ে লন্ডন থেকে ডক্টরকে নিয়ে আসে। টানা কয়েকবার অস্ত্রোপচারের পর ফাইনালি নিখিলের প্লাস্টিক সার্জারি সফল হয়। নিখিলকে সীমার দেখতে আসে, কিন্তু নিখিল তো তার সঙ্গে কাটানো সমস্ত স্মৃতি ভুলে গেছে, তাই সে সীমারের সঙ্গে কথা বলতে চায় না। তবুও সীমার পরম যত্নে নিখিলকে বলে, নিখিল তুমি চিন্তা করো না, আমার ভালোবাসার জোরে তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে, দেখবে পুরনো সব স্মৃতি মনে পড়বে। এরপর শুরু হয় সীমারের পরীক্ষা। সে তার ভালোবাসা আর যত্ন দিয়ে ধীরে ধীরে নিখিলকে সুস্থ করে তোলে। নিখিলের পায়ে যে হাড়টা ভেঙে গিয়েছিল সেটাও এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, তাই সীমার এখন নিখিলকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। সীমার নিখিলকে কোথায় কিচেন, কোথায় গেস্ট রুম, কোথায় তাদের বেডরুম সব দেখিয়ে দেয়। তখনই ল্যান্ডলাইনে কল আসে। কল করেছে তানিয়া। তানিয়া হলো নিখিল আর সীমারের বন্ধু। সীমার তানিয়াকে জানায় তারা মাত্রই বাড়িতে এসেছে। যেহেতু নিখিল এখন পর্যন্ত ভালোভাবে সুস্থ হয়নি, তাই সীমার তানিয়াকে বলে সে যেন সিদ্ধার্থকে বলে দেয় কিছুদিন বিজনেস রিলেটেড কোনো কিছুতে নিখিলকে না জড়াতে, কারণ নিখিলের এখন সম্পূর্ণ রেস্ট প্রয়োজন। এদিকে সীমার কথা বলছে দেখে নিখিল একাই উপরে চলে যায়। নিখিল হাঁটতে হাঁটতে একটা আয়নার সামনে এসে দাঁড়ায়। এরপর যখনই আয়নার দিকে তাকায় তখনই ওই ভয়ঙ্কর রাতের অ্যাক্সিডেন্টের কথা তার মনে পড়ে। অতীতের কিছু ভীষণ নিখিলের চোখে ভেসে ওঠে। নিখিল আর সহ্য করতে পারে না, সঙ্গে সামনে থাকা আয়নাটা ভাঙতে শুরু করে। নিচ থেকে সীমার আওয়াজ পেয়ে দৌড়ে উপরে আসে আর দ্রুত নিখিলকে শান্ত করে। নিখিল অস্থির গলায় সীমারকে বলে, জানি না আমার কি হয়েছে, আমি নিজেকে দেখেই ভয় পাচ্ছি। সীমার তুমি আমাকে বাঁচিয়েছ, কিন্তু আমি আমার স্মৃতিকে বাঁচাতে পারিনি। আমার কিচ্ছু মনে পড়ছে না, মনে হচ্ছে আমার চোখ কেউ বেঁধে দিয়েছে। সীমার নিখিলকে ভরসা দিয়ে বলে, দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি আমাকে দেখো, আমি তোমার অতীতকে নয় আজকে ভালোবাসি। তোমার স্মৃতিতেও শুধু তুমি আর আমি ছিলাম, আমরা দুজন মিলে সুন্দর মুহূর্ত কাটিয়েছি, আবার আমরা সেই স্মৃতি বানিয়ে নেব, তুমি চিন্তা করো না, দেখবে একদম সব ঠিক হয়ে যাবে। এই বলে সীমার নিখিলকে জড়িয়ে ধরেন। নিখিল এখন বেশ শান্ত হয়ে গেছে। তার কিছু মনে না পড়লেও সে বুঝতে পেরেছে সীমার তাকে অনেক ভালোবাসে, আর সীমার সত্যি কথাই বলছে। তো এরপর সীমার আর নিখিল সময় কাটাতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। এখন নিখিল পুরোপুরি সুস্থ। আজ কয়েকদিন পর নিখিল তার অফিসে এসেছে। সিদ্ধার্থ তার পুরো টিমকে নিয়ে নিখিলকে ওয়েলকাম জানায়। সিদ্ধার্থ হলো নিখিলের বন্ধু এবং বিজনেস পার্টনার। নিখিলের যেহেতু কিছুই মনে নেই, তাই সে কিছুটা ঘাবড়েছিল, তবে সিদ্ধার্থ সবটা ম্যানেজ করে নেয়। সে নিখিলকে তার কেবিনে নিয়ে যায়। সেখানে নিখিলের সঙ্গে দেখা করতে আসে তার পার্সোনাল সেক্রেটারি প্রিয়া। প্রিয়া নিখিলকে তার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যেসব বিষয় নিয়ে কাজ করেছে তার কিছু ফাইল দেয়। প্রিয়া চলে যেতেই নিখিল এক এক করে ফাইলগুলো চেক করে। হঠাৎ তার চোখ আটকে যায় একটা ফাইলে। এটা ছিল ডিভোর্স লেটার, নিখিল আর সীমারের ডিভোর্স লেটার। এই পেপারে এটাও উল্লেখ আছে যে নিখিল তার পুরো সম্পত্তি থেকে সীমারকে বেদখল করে দিয়েছে। নিখিল কিছুই বুঝতে পারছে না, যে মেয়েটা তাকে এতটা ভালোবাসে, কেয়ার করে, তাকে সুস্থ করার জন্য দিন রাত অপেক্ষা করছে, সে মেয়েটা কি এমন করেছে যে নিখিল অ্যাক্সিডেন্টের আগে সীমারকে ডিভোর্স দিতে চেয়েছিল। নিখিলের মাথায় কিচ্ছু আসছে না, সে তো কিছুই বুঝতে পারছে না। তাই নিখিল সোজা চলে যায় সিদ্ধার্থের কাছে। নিখিল সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, আচ্ছা সীমার আর আমার সম্পর্ক কেমন ছিল? এটা শুনে সিদ্ধার্থ কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাই আমি জানি না অ্যাক্সিডেন্টের আগে তোমার কি হয়েছে, তুমি তো সারাদিন চুপচাপ থাকতে, এরপর হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলে সীমারকে সকল সম্পত্তি থেকে বেদখল করবে, এমনকি তাকে ডিভোর্সও দিয়ে দেবে। আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি,
কিন্তু কোনো লাভ হয়নি। নিখিল সেটা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। তাকে যে করে হোক সবকিছু খুঁজে বের করতে হবে। আজ তার আর সীমারের ইনভাইটেশন ছিল তানিয়ার বাড়িতে, তাই রাতে সীমার আর নিখিল তানিয়ার বাড়িতে চলে যায়। সেখানে সিদ্ধার্থও ছিল। আসলে সিদ্ধার্থ হলো তানিয়ার বড় ভাই। তো সবাই মিলে টেবিলে ডিনার করতে বসে। তানিয়া একজন জ্যোতিষী, সেজন্য সীমার তার হাত তানিয়াকে দেখায়। তানিয়া হাত ধরে বলে, জানো, ভালোবাসার বিষয়টাতে তুমি খুব লাকি। তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়েও গিয়েছো। সীমার একটু হেসে বলে, হ্যাঁ তা তো পেয়েছি, এখন আর তাকে আমি কোথাও হারিয়ে যেতে দেব না। তখন নিখিল জিজ্ঞেস করে, আচ্ছা আমিও কি তোমাকে এভাবেই হাত দেখাতাম? তুমি কি অ্যাক্সিডেন্টের আগে আমার হাত দেখে বলেছিলে যে আমার অ্যাক্সিডেন্ট হবে? তানিয়া বলে, যদি আমি তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কোনোভাবে জানতে পারতাম তাহলে তোমার এত বিপদ কখনোই হতো না। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে এটা অবশ্যই বলেছি যে সামনে তোমার অনেক বড় বিপদ আসতে চলেছে। এটা শুনে নিখিল বলে, আচ্ছা তাহলে এখন আমার হাত দেখে বলো তো, সীমার আমাকে সবসময় এভাবেই ভালোবাসবে কিনা? তানিয়া হাত ধরার আগে সীমার নিখিলের হাত ধরে বলে, এটা জানার জন্য তোমাকে কাউকে নিজের হাত দেখাতে হবে না। তুমি শুধু আমার চোখের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে। এভাবে দুষ্টু মিষ্টি ভালোবাসার কথার মাধ্যমে তাদের ডিনার শেষ হয়। এবার তানিয়ার বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। কিন্তু তানিয়া যখন নিখিলের থেকে বিদায় নিচ্ছিল তখন সে সবার থেকে লুকিয়ে নিখিলকে বলে, তুমি আগামীকাল একা আমার সঙ্গে দেখা করো। নিখিল বুঝতে পারে না কি এমন কথা থাকতে পারে যেটা তানিয়া সবার সামনে বলতে পারবে না। তাই পরদিন সকাল হতেই নিখিল সোজা চলে যায় তানিয়ার সঙ্গে দেখা করতে। নিখিল তানিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কেন আমাকে একা দেখা করতে বলেছ? এমন কি কথা আছে যেটা তুমি সবার সামনে বলতে পারছো না? তখন তানিয়া বলে, তুমি যেসব প্রশ্নগুলো সিদ্ধার্থকে করছিলে হয়তো সেগুলোর উত্তর আমি ভালোভাবে দিতে পারবো, তাই আমি তোমাকে এখানে রেখেছি। এরপর তানিয়া বলতে শুরু করে। সে জানায় যে সীমারের সঙ্গে নিখিলের হঠাৎই বিয়ে হয়ে গেছে। নিখিল ইউএসএ গিয়েছিল বিজনেস ট্যুরে, আর যখন ফিরে এসেছিল তখন তার সঙ্গে সীমার ছিল। তারা অলরেডি বিয়ে করে নিয়েছেন। এরপর বেশ কিছুদিন তারা অনেক সুখে সংসার করে। কিন্তু হঠাৎ একদিন নিখিলের সীমারের উপর সন্দেহ হয়। নিখিল তানিয়াকে বলেও ছিল যে সীমার কেমন যেন বদলে গেছে। অ্যাক্সিডেন্টের ঠিক কিছু ঘন্টা আগেও নিখিল তানিয়াকে ফোন করেছিল। সে ওই সময় প্রচন্ড রেগেছিল এবং তানিয়াকে বলেও ছিল যে সে সীমারের বিরুদ্ধে বড় কোনো প্রমাণ পেয়েছে। তবে কি সেই প্রমাণ, আর নিখিলের অ্যাক্সিডেন্টই বা কিভাবে হয়েছে, আর এখন সেই প্রমাণগুলো কোথায় আছে, এর কিছুই তানিয়া জানে না। তবে সে এতটুকু জানে নিখিল এমন কিছু প্রমাণ পেয়েছে যা দিয়ে নিখিল আর সীমারের ডিভোর্স হতে পারে। নিখিল তখন খুব ঘাবড়ে যায়। সে বুঝতে পারছে না সে কি করবে। তার তো অতীত জীবনের কোনো কিছুই মনে নেই। তবে তানিয়ার কথায় তার সীমারের উপর সন্দেহ হতে শুরু করে। নিখিল বাড়ি ফিরে স্টাডি রুম পুরো তন্ন তন্ন করে খুঁজতে থাকে। যদি কোনো প্রমাণ পেয়ে যায় তাহলে তার সকল প্রশ্ন দূর হবে এই আশা। কিন্তু না, সারা রাত খুঁজেও সে তেমন কিছুই পায় না। পরদিন সকাল হতেই সীমার নিখিলকে জিজ্ঞেস করে, তুমি কি গত রাতে স্টাডি রুমে কিছু খোঁজার চেষ্টা করছিলে? নিখিল বলে, হ্যাঁ, আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র খুঁজছিলাম। আচ্ছা সীমার, আমাকে বলো তো, আমাদের মধ্যে কি সবকিছু ঠিকঠাক ছিল? তখন সীমার বলে, না, আমাদের মধ্যে রোজ ঝগড়া হতো। তোমার সাকসেস প্রয়োজন ছিল আর আমার প্রয়োজন ছিল তোমাকে। তবে আমরা কেউই ভুল ছিলাম না। সীমার বুঝতে পারে যে নিখিল তানিয়ার বাসা থেকে আসার পর থেকেই অস্থির হয়ে আছে। তাই সে নিখিলকে এটা বোঝায় যে তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে এই দুর্বলতার সুযোগ যে কেউ নিতে পারে। তাই নিখিলকে এখন নিজেই খুঁজে বের করতে হবে কোনটা সঠিক আর কোনটা ভুল। তখন নিখিল আর কিছুই বলে না। সে তো সত্যি বুঝতে পারছে না কোনটা ঠিক আর কোনটা ভুল। সে রোজকার মতো অফিসের জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় নিখিল গাড়ির ড্যাশবক্স খুলতেই সেখান থেকে একটা খাম বেরিয়ে আসে। নিখিল খামটা চেক করে দেখে ভিতরে সীমারের ছবি। সীমার কারো সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। তবে এটা নিখিল নয়। এসব দেখে তো নিখিলের মাথা কাজ করা একেবারে বন্ধ করে দেয়। তার দম যেন বন্ধ হয়ে আসছে। কি হচ্ছে এসব? নিখিলের এখন কি করা উচিত সে বুঝতে পারছে না। তবে সীমারের ওপর তার সন্দেহ এখন আরো বেড়ে গিয়েছে। ওই রাতের পার্টিতে নিখিল শুধু সীমারকেই দেখতে থাকে আর তার এতদিনের করা কেয়ারের কথা ভাবতে থাকে। সীমার আসলে কে, কি চায় সে, এই সব নিখিলের মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে নিখিল সীমারকে এসব জিজ্ঞেস করে না, কারণ সে জানে যা করার এখন তাকে নিজেই করতে হবে। পরদিন অফিসে গিয়ে প্রথমে নিখিল প্রিয়াকে তার অ্যাপয়েন্টমেন্টের ডায়েরি দেখাতে বলেন। নিখিল 29 নভেম্বরের অ্যাপয়েন্টমেন্ট লিস্ট দেখে জানতে পারে সে কোনো এক চামানলালের সঙ্গে দেখা করেছিল। এখন নিখিল তো জানেই না এই চামানলাল কে। তখন প্রিয়া জানায় সেদিন চামানলাল কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই নিখিলের সঙ্গে দেখা করেছিল। আর চামানলালের সঙ্গে দেখা করার পর নিখিল বাকি সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেয়। তার কিছুক্ষণ পরে নিখিল রেগে অফিস থেকে বেরিয়ে গিয়েছিল আর ওই রাতেই তার অ্যাক্সিডেন্ট হয়। এইসব শুনে নিখিল প্রিয়াকে বলে চামানলালের সম্পর্কে খোঁজ নিতে। কিছুক্ষণ পর নিখিল চামানলালের ঠিকানা পেয়ে তানিয়াকে নিয়ে চলে যায় তার সঙ্গে দেখা করতে। আসলে এই চামানলাল হলো একজন প্রাইভেট ডিটেকটিভ।
নিখিলের কথাতেই চামানলাল ওই ছবিগুলো তুলেছিল। সেটা শুনে নিখিল জিজ্ঞেস করে, ছবিতে যে ছেলেটা ছিল সেটা কে? চামানলাল বলে, আপনি দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছেন জীবনকে সুন্দর করে তৈরি করার। আপনার ওয়াইফের সঙ্গে ভালোভাবে সংসার করুন। কেন পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করছেন? সেখানে ক্ষত ছাড়া আর কিছুই পাবেন না। এটা শুনে নিখিল অনেক রেগে গিয়ে চামানলালের গলায় ছুরি ধরে বলে, আমি এখানে তোমার লেকচার শুনতে আসিনি, আমার স্ত্রীর আশিকের সম্পর্কে জানতে এসেছি। তখন তানিয়া নিখিলকে শান্ত করে। নিখিলের অবস্থা চামানলাল বুঝতে পারে। একটা মানুষ যে তার অতীত সম্পর্কে কিচ্ছুই জানে না, সে কিভাবে মেনে নেবে যে তার স্ত্রী অন্য কোথাও অ্যাফেয়ার করছে? তো চামানলাল এবার নিখিলকে বলে, তোমার অ্যাক্সিডেন্টের পর আমি এই কাজ ছেড়ে দিয়েছি, তবে তুমি চিন্তা করো না, 24 ঘন্টার মধ্যে তুমি সকল ইনফরমেশন পেয়ে যাবে। শুধু এতটুকু জেনে রেখো যে ছেলেটার নাম কবির, আর সে হোটেল বিকাচোতে মিউজিশিয়ান হিসেবে কাজ করে। এটা শুনে নিখিল চলে যায় হোটেল বিকাচোতে। সেখানে ম্যানেজারের থেকে জানা যায় যে কবির আগে এখানে জব করত, কিন্তু হঠাৎ একদিন সে জানায় তার সিঙ্গাপুরে একটা চাকরি হয়ে গেছে, আর তাই সে রাতারাতি রিজাইন করে সেখান থেকে চলে গিয়েছে। এরপর আর কখনোই কবিরকে দেখা যায়নি। তো নিখিল এরপর ম্যানেজারের কাছ থেকে কবিরের বাড়ির ঠিকানা নিয়ে নেয়। নিখিল কবিরের বাড়িতে গিয়ে কাউকেই দেখতে পায় না, কিন্তু সে কল্পনা করছিল যে কিভাবে কবির আর সীমার এখানে একসঙ্গে সময় কাটিয়েছে। লিপস্টিকে ভরা ওয়াইনের গ্লাস আর সীমারের জামার একটা স্পট বলে দিচ্ছে তারা এখানে কত রাত একান্তে সময় কাটিয়েছে। নিখিল সবার সহ্য করতে পারছে না, সে কান্নায় ভেঙে পড়ে। অ্যাক্সিডেন্টের পর সে সবচেয়ে বেশি সীমারকে বিশ্বাস করেছিল, কিন্তু সেই সীমারই তার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়েছে। সীমার তো তার থেকে সবকিছুই লুকিয়ে গেছে। ইদানিং নিখিল সীমারের সঙ্গে তেমন একটা কথাও বলে না। সীমারের কারণ জিজ্ঞেস করলেও নিখিল তেমন কিছু বলে না, শুধু বলে সে একা থাকতে চায়। কারণ নিখিলের মনে যে আগুন জ্বলছে সেটা সে সীমারকে কিভাবে বোঝাবে। যাই হোক, পরদিন নিখিল আর তানিয়া চামানলালের সঙ্গে আবার দেখা করে। সে প্রত্যেকটা হোটেলে কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু কবির কোথাও নেই। এমনকি কবিরের পাসপোর্টের মেয়াদও 2 মাস আগে শেষ হয়ে গেছে। তার মানে কবির দেশের বাইরে যায়নি। শুধু তাই নয়, কবির যেই রাতে রিজাইন করেছিল ঠিক সেই রাতেই নিখিলের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই চামানলালের ধারণা কবির আর সীমার মিলেই নিখিলকে মারতে চেয়েছে। কারণ এত উপর থেকে পড়ে যেখানে নিখিলের অবস্থা গুরুতর হয়ে পড়েছিল সেখানে সীমার শুধু হালকা ব্যথা পেয়েছে, এটা কিভাবে সম্ভব? এদিকে তারা যখন কথা বলছিল তখন দূর থেকে সীমার তাদেরকে দেখে ফেলে। সীমারের আগে থেকেই কিছুটা সন্দেহ হচ্ছিল, তাই সে নিখিলকে ফলো করে এখানে এসেছে। পরদিন নিখিল নিজের কাজে বাইরে বেরিয়ে গেলে সীমারও বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু পরে দেখা যায় নিখিল অফিসে না গিয়ে সীমারের উপর নজর রাখছিল। তাই সীমার বাড়ি থেকে বের হতেই নিখিল সীমারকে ফলো করতে শুরু করে। বেশ কিছুক্ষণ ফলো করার পর নিখিল দেখে সীমার একটা ফোন বুথের সামনে গাড়ি থামিয়েছে, আর সেখান থেকে সীমার কাউকে কল করছেন। নিখিল আড়াল থেকে তার কথা শোনার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে সীমার কবিরের সঙ্গে কথা বলছে। সীমার কবিরকে জানায় যে নিখিল তাদের উপর সন্দেহ করছে, তাই কবির যত দ্রুত সম্ভব যেন এই দেশ ছেড়ে কোথাও চলে যায়, না হলে যে কোনো সময় নিখিল তাদেরকে ধরে ফেলবে। কিন্তু কবির যাওয়ার আগে একবার সীমারের সঙ্গে দেখা করতে চায়। সীমার তো না করে দেয়, কারণ এখন নিখিল তাকে সন্দেহ করছে। কিন্তু কবিরের জোরাজুরিতে শেষ পর্যন্ত সীমারকে রাজি হতে হয়। সে কবিরকে জানায় যে সে 2 দিনের জন্য কবিরের সঙ্গে দেখা করতে আসবে। এসব কথা শুনে নিখিল আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার হাতে থাকা রিভলভার উঠিয়ে নেয় সীমারকে গুলি করার জন্য। নিখিল আর সীমারকে বাঁচতে দেবে না। এত বড় বিশ্বাসঘাতকতা করেছে সীমার তার সাথে, সে এই বিশ্বাসঘাতককে কোনোভাবেই ছাড় দেবে না। সৌভাগ্যবশত ঠিক সেই সময় চামানলাল সেখানে চলে আসে আর নিখিলকে আটকায়। গত ভিডিওতে কমেন্ট করেছেন ক্রাফটার তিথিয়া আপু, নিশাত তামান্না আপু এবং ফারিয়া তারান্নুম আপু সহ আরো অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাকিরাও দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিন এবং এভাবেই সব সময় আমাদের পাশে থাকুন। নিখিল তখন রাগে ক্ষোভে একেবারে পাগলের মতো আচরণ করতে শুরু করে। চামানলালও এমন কিছুই সন্দেহ করেছিল, তাই তো সে নিখিলের পিছু পিছু এখানে চলে আসে। চামানলাল বলে, তোমার কি মনে হয় তুমি সীমারকে খুন করলে পুলিশ তোমাকে ছেড়ে দেবে? একদমই না, উল্টো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। সীমার যা করতে চাইছে তাকে তা করতে দাও। সীমার কবিরের সঙ্গে দেখা করলেই তুমি কবিরের সন্ধান পাবে। এটা শুনে নিখিল কিছুটা শান্ত হয়, কারণ তাকে যে করেই হোক কবির পর্যন্ত পৌঁছতেই হবে। তো সীমার তার প্ল্যান মতো নিখিলকে বলে যে তার মাসি অনেক অসুস্থ, তাই তাকে সিমলা যেতে হবে। নিখিলও তখন আর তাকে নিষেধ করে না, কারণ সে তো জানে যে সীমার সিমলা নয়, বরং কবিরের সঙ্গে দেখা করতে যাচ্ছে। পরদিন নিখিল সীমারকে ট্রেনে উঠিয়ে দেয়, এরপর অপেক্ষা করতে থাকে। ওদিকে সীমারকে ফলো করতে থাকে তানিয়া। কিছু দূর যেতেই তানিয়া খেয়াল করে সীমার সিমলা নয়, বরং ধরমপুর নামের কোন একটা জায়গায় নেমে গেছে। তানিয়ার সঙ্গে সঙ্গে খবরটা নিখিলকে দেয়। এরপর নিখিল আর চামানলাল সেখানে চলে আসে। তানিয়া সীমারের ঠিক উল্টো পাশের রুমটাই নিয়েছে।
এখান থেকে সীমারের রুমটা স্পষ্ট দেখা যাচ্ছে। এখন পর্যন্ত সীমারের সঙ্গে কেউই দেখা করতে আসেনি। সেখানে বসে নিখিল সারা রাত সীমারের উপর নজর রাখে, কিন্তু না, সীমারের সাথে কেউ দেখা করতে আসেনি। তবে সকাল হতেই সীমার একটা ব্যাগ গুছিয়ে বাইরে বেরিয়ে যায়। এটা দেখে নিখিল আর চামানলাল তাকে ফলো করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সীমার একটা বাড়ির ভেতরে চলে যায়। তাকে ফলো করতে করতে চামানলাল আর নিখিলও সেখানে আসে। তারা বাইরে থেকে কাবিরের আওয়াজ শুনতে পায়, যেখানে সীমার কাবিরকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে কাবির যেন সীমারকে ছেড়ে চলে যায়। এখন সে নিখিলের সঙ্গে সুখে তার সংসারটা করতে চায়, কারণ সে এখন নিখিলকে ভালোবাসে। এসব শুনে কাবির ভীষণ ক্ষেপে যায়। সে সীমারকে বলে, যদি তুমি আমার না হও তাহলে আমি তোমাকে কারো হতে দেব না, আমি তোমাকে ভালোবাসি। নিখিল যদিও বাইরে থেকে এইসব কথা শুনছিল, কিন্তু সে কোনোভাবেই কাবিরকে দেখতে পারছিল না। তবে পরক্ষণেই হঠাৎ সে দেখতে পায় কাবির পালিয়ে যাচ্ছে। তাই নিখিল কাবিরের পিছু নেয় আর একটা সময় তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন আমরা দেখতে পাই এটা তো কাবির নয়, বরং সীমার কাবির সে যে এতক্ষণ পালাচ্ছিল। নিখিল সীমারকে জিজ্ঞেস করে কাবির কোথায়। সীমার বলে, কাবির মারা গেছে নিখিল। এতক্ষণ আমি কাবির সেজে তোমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করেছি। কাবির তো আর বেঁচে নেই। সেই প্রথম থেকে এখন পর্যন্ত আমি কাবির সেজে কথা বলেছি, কারণ কাবির মারা গেছে এটা ঠিক, কিন্তু ওকে মেরেছ তুমি নিখিল, তুমি। নিখিল তখন অবাক হয়ে যায়, কি বলছে সীমার, সে মেরেছে কাবিরকে? তখন সীমার বলে, হ্যাঁ, কাবির ছিল আমার বিয়ের আগের জীবনের একটা অংশ। তবে সে হঠাৎ করে বিয়ের পর একদিন ফিরে আসে। এরপর আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে আমি যদি কাবিরের সঙ্গে সম্পর্ক না রাখি তাহলে ও তোমাকে সবকিছু বলে দেবে, যার জন্য আমি না চাইতেও কাবিরের সঙ্গে সম্পর্ক রেখেছি। ও যখন যেখানে যেতে বলতো আমি সেখানেই গিয়েছি। যেদিন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন তুমি কাবির আর আমার সম্পর্কে জেনে গিয়েছিলে। এরপর তুমি ওকে মারার জন্য ওর বাড়িতে চলে আসো। তোমাদের মধ্যে শুরু হয় ঝগড়া, আর তখনই তুমি কাবিরকে মেরে ফেলেছো। তারপর আমরা কাবিরের লাশটাকে একটা জায়গায় দাফন করে দিয়েছি। এবার নিখিল জিজ্ঞেস করে, তাহলে তুমি এই কথাগুলো আমাকে আগে বলনি কেন? সীমার বলে, এই সব কথা আমি তোমাকে এই জন্য বলিনি কারণ তুমি সবকিছুই ভুলে গিয়েছো। আমি চাইনি এই তুমি খারাপ স্মৃতিগুলো আবার মনে করো। আমি চেয়েছি তুমি সব সময় ভালো স্মৃতিগুলো মনে রাখো, কিন্তু এমনটা আর হলো কই। তোমার হাতে ওই ফটোগুলো চলে আসে আর তুমি সাথে সাথে চামানলালের কাছে চলে গেলে যে তোমাকে কাবিরের খোঁজ দিয়েছিল। আমার ভয় হচ্ছিল এই কারণে যে চামানলাল যদি কাবিরকে খুঁজতে পারে তাহলে কাবিরের খুনিকেও খুঁজে বের করতে পারবে। এতে তুমি জেলে চলে যেতে, আর এটা আমি কখনোই মেনে নিতে পারবো না নিখিল। এই জন্যই এত সব নাটক সাজিয়েছি। তুমি, তানিয়া আর চামানলালের চোখে আমি কাবিরকে জীবিত রেখেছি। ভেবেছিলাম কাবিরের গাড়ি পাহাড় থেকে নিচে ফেলে দেব, তাহলে সবাই ভাববে কাবির পালাতে গিয়ে মারা গেছে, কিন্তু তার আগেই তুমি আমাকে ধরে ফেলেছো। এখন আমি কাবিরকে সবার চোখে জীবিত করে দিয়েছি, বাকিটা তোমাকে করতে হবে। এখন নিখিল সীমারের কথা শুনে অনেকটা ইমোশনাল হয়ে যায়। সে ভাবে হয়তো সে সত্যিই কাবিরকে মেরেছে। তাই নিখিল সীমারের কথা মতো তানিয়া আর চামানলালকে বলে সে যখন কাবিরকে তাড়া করছিল তখন কাবিরের গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে সে মারা গেছে। এখন সেটা যেহেতু একটা পাহাড়ি এলাকা তাই এমনটা হতে পারে, এটাই স্বাভাবিক। এদিকে সীমার আর নিখিল আবারও নতুন করে জীবন শুরু করে। তারা দুজনেই অনেকটা কাছাকাছি চলে এসেছে। হঠাৎ একদিন তানিয়া নিখিলকে কল করে। তানিয়া বলে, নিখিল, এক্ষুনি তুমি আমাদের বাড়িতে চলে আসো, আমার তোমাকে অনেক জরুরি কথা বলার আছে। তবে হ্যাঁ, এই কথা তুমি আর কাউকে জানাবে না। শুধু এতটুকু জেনে রাখো তোমাকে অনেক বড় ধোঁকা দেওয়া হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই নিখিল তানিয়ার বাড়িতে চলে আসে। নিখিল কয়েকবার নক করে কিন্তু কেউই দরজা খোলে না। এরপর দরজায় হাত দিলে নিখিল দেখে দরজা তো আগে থেকেই খোলা ছিল। নিখিল ভেতরে যায়, চারিদিকে সে তানিয়াকে ডাকতে শুরু করে, কিন্তু তানিয়া কোথাও নেই। এরপর নিখিল চলে যায় তানিয়ার স্টাডি রুমে। সেখানে গিয়ে দেখে তানিয়া বসে আছে। নিখিল পেছন থেকে তানিয়ার গায়ে হাত দিলে বুঝতে পারে সে তো বেঁচে নেই। তানিয়াকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তার নিথর দেহটা দেখে নিখিলের অতীতের কিছু কথা মনে পড়ে যায়। গুলি, গাড়ি, পাহাড়, 19 নম্বরে একটা গাছ আর লুকিয়ে রাখা মৃতদেহ। এসব দেখে নিখিল অস্থির হয়ে যায়। আর তখনই সেখানে চামানলাল আসে। সে জানায় তানিয়া তাকেও আসতে বলেছিল এবং সে তাকে জরুরি কোনো কথা বলতে চাইছিল। নিখিলের মাথায় কিছুই আসছে না। সে শুধু চামানলালকে বলে, আমাকে জঙ্গলের কাছে নিয়ে চলো, আমার কিছু একটা মনে পড়েছে। তখন চামানলাল আর নিখিল মিলে বেরিয়ে যায় সেই জঙ্গলে। নিখিল খুঁজতে খুঁজতে 19 নম্বর গাছটাও খুঁজে পায়। আর একটু সামনে যেতেই সেখানে একটা কুড়াল দেখতে পায় সে। তার মনে পড়ে যায় কুড়ালটা দিয়ে এখানে সে বরফ খুঁড়ে কাউকে দাফন করে রেখেছে। তাই সে বরফ খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর সে একটা লাশ দেখতে পায়। নিখিল সেই লাশটা ওঠাতেই গল্পে আসে এক নতুন মোড়। এটা তো সে নিজেই, দেখতে হুবহু একই চেহারা। কিন্তু যদি মৃত ব্যক্তিটা নিখিল হয়ে থাকে তাহলে আমরা যাকে এতক্ষণ নিখিল ভাবছি সে কে? এই ঘটনায় চামানলালও অবাক হয়ে যায়।
দেখতে একই রকম হুবহু চেহারা, তাহলে নিখিল কোনটা? নিখিল বরফের উপরেই শুয়ে পড়ে। আস্তে আস্তে তার সবকিছু মনে পড়তে থাকে, আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে নিখিল আর সীমারের সম্পর্ক মোটেও ভালো ছিল না। নিখিল সব সময় সীমারের সঙ্গে রুড ব্যবহার করে, এমনকি তাকে সময়ও দেয় না। আজ নিখিল আর সীমার একটা পার্টিতে এসেছে, এখানেও নিখিল সীমারের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমনকি বাড়ি ফেরার সময় সীমারকে বৃষ্টির মধ্যে রাস্তায় একা রেখে চলে যায়। সীমার শুনশান রাস্তায় একা দাঁড়িয়ে আছে, তখন সেখানে আসে কবির। পার্টিতে কবির সীমারকে দেখেছিল, তাই এখানে সে সীমারকে নিজের বাড়িতে নিয়ে যায়। বাইরে অনেক বৃষ্টি হয়, সীমার পরদিন বাড়ি ফেরে। তবে এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই ছিল না নিখিলের। যাই হোক, এরপর সীমার আবারও কবিরের কাছে যায় ধন্যবাদ দেওয়ার জন্য। কবির নিখিলের থেকে পুরোপুরি অপোজিট ছিল, তাই তার সঙ্গে কথা বলতে সীমারের বেশ ভালোই লাগে। আস্তে আস্তে তাদের দুজনের সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়, তবে এখনো নিখিল তাদের সম্পর্কে কিছুই জানে না। এরপর একদিন কবির নিখিলের কথা শুনতে পায়। নিখিল বলে, যদিও সে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু সে সীমারকে অনেক ভালোবাসে। নিখিল সব সময় চায় সীমার খুশি থাকুক, এমনকি সীমারের খুশির জন্য সে একটা সারপ্রাইজ পার্টিও প্ল্যান করে। এইসব কথা শুনে কবিরের কিছুটা গিল্ট ফিল হয়। সে বুঝতে পারে তারা নিখিলকে ঠকাচ্ছে। এবার কবির আর এই সম্পর্কটা রাখতে চায় না, তাই সেই কথাটা সে সীমারকেও জানিয়ে দেয়। কবির সীমারকে বোঝায় যে নিখিল তাকে অনেক ভালোবাসে, তাই সে যেন নিখিলের কাছে ফিরে যায়। এই কথা শুনে সীমার যেন পাগল প্রায় হয়ে ওঠে। সে কোনোভাবেই কবিরকে ছাড়তে চায় না। কবির তখন উপলব্ধি করতে পারে যে সে সীমারের থেকে যত দূরে থাকবে ততই ভালো। তাই সে জব থেকে রিজাইন করে দেশ ছেড়ে চলে যাবে বলে ঠিক করে, কারণ এখান থেকে দূরে থাকলে তো সীমার আর তাকে খুঁজে পাবে না। কিন্তু কবির যখন রিজাইন দিয়ে তার ব্যাগ গুছিয়ে নিয়েছিল, তখনই সীমার সেখানে চলে আসে। সে কবিরকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে সে সীমারকে ছেড়ে না যায়, কিন্তু কবির সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সে চলে যাবে। সীমার বারবার সামনে গিয়ে কবিরকে আটকায়, কিন্তু কবির তার কথা শুনছে না। কবির যখন বেরিয়ে যাচ্ছিল, তখন সীমার নিজেকে গুলি করে আত্মহত্যা করতে চায়, যেটা দেখে কবির ইমোশনাল হয়ে পড়ে। সে গিয়ে সীমারকে জড়িয়ে ধরে। তখনই সেখানে নিখিল চলে আসে। নিখিলের আগে থেকেই সন্দেহ ছিল, তাই সে দুজনকে একসাথে ধরার জন্য এখানে এসেছে। নিখিল সীমারকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সীমার কবিরকে ছেড়ে কোনোভাবেই যেতে চায় না। নিখিল জোর করলে কবির আর নিখিলের মধ্যে ফাইট শুরু হয়। তখনই হঠাৎ নিখিল সীমারের উপর গুলি করে দেয়। পরপর দুটো গুলি নিখিলের বুক ছেদ করে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে নিখিল সেখানেই মারা যায়। কবির হতভম্ব হয়ে যায়, সে বুঝতে পারছে না কি করবে। তখন সীমার কবিরকে বলে, নিখিলের লাশটা জঙ্গলে বরফের নিচে পুঁতে ফেলতে হবে, না হলে পুলিশ তাদেরকে বাঁচতে দেবে না। তাই কবির তখন বাধ্য হয়ে সীমারের সঙ্গে নিখিলের লাশটা নিয়ে জঙ্গলে এসে 19 নম্বর গাছের পাশে বরফে পুঁতে দেয়। তবে ফেরার সময় কবিরের ভীষণ গিল্ট ফিল হতে থাকে। সেই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারে না যে সীমার তার জন্য নিখিলকে খুন করেছেন। কবির চায় পুলিশের কাছে গিয়ে সব কথা সত্যি বলে দিতে, পরে পুলিশ যা শাস্তি দেবে তারা মাথা পেতে নেবে, কিন্তু সীমার সেটা মানতে চায় না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, আর তখনই তাদের গাড়িটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এই সবকিছু নিখিল মানে কবির চামানলালকে বলে দেয়। চামানলাল বলে, অ্যাক্সিডেন্টের পর তোমার কাছে নিখিলের পার্স পাওয়া গিয়েছিল, তাই সবাই তোমাকেই নিখিল ভেবে বসে, আর তুমি তো তোমার স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছিলে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সীমার তোমাকে নিখিলের চেহারা দিয়ে দিয়েছে। কিন্তু তানিয়া সবকিছু জেনে গিয়েছিল, এই জন্যই তানিয়াকে মরতে হয়েছে। কিন্তু কবির, এখন আর আমরা চুপ করে থাকতে পারি না, আমাদেরকে এখনই সীমারের শাস্তির ব্যবস্থা করতে হবে। চামানলাল এসব নিয়ে কথাই বলছিল, তখনই একটা গুলি এসে চামানলালের বুকে লাগে, আর সে সেখানেই মারা যায়। কবির পেছনে ফিরে দেখে সেটা সীমার। সীমার বলে, কি করব বলো কবির, তুমি চামানলালকে নিয়ে এখানে এসেছো, আর ও সবকিছু জেনেও গেছে, এখন তো ওকে মরতেই হতো। চলো আমরা দূরে কোথাও চলে যাই। কিন্তু কবির তো যেতে চায় না। সে নিখিলের লাশটাকে কাঁধে তুলে নেয় আর বলে সে এখন থানায় গিয়ে সবকিছু সত্যি বলে দেবে। সীমার অনেক চেষ্টা করেও কবিরকে আটকাতে পারে না, তাই সে কবিরকে গুলি করে দেয়, আর সঙ্গে সঙ্গে কবির মাটিতে লুটিয়ে পড়ে। সীমার দৌড়ে গিয়ে কবিরকে জড়িয়ে ধরে। তখন কবির সীমারের হাত থেকে ওই পিস্তলটা ছিনিয়ে নেয়, আর সীমারকে গান পয়েন্টে নিয়ে গাড়ি চালাতে বলে। সীমার গাড়ি চালাচ্ছে আর কবিরকে তার কথার জালে ফাঁসাতে চাইছে, কিন্তু এবার আর কবির সীমারের ফাঁদে পা দেয় না। সে ঠিক করে যে সে পুলিশের কাছে গিয়ে সব বলে দেবে। তখন সীমার বলে, ঠিক আছে, জীবিত থাকা অবস্থায় যদি তুমি আর আমি একসঙ্গে না থাকতে পারি, এক হতে না পারি, তাহলে মরার পর হব। এই বলে সীমার গাড়িটাকে পাহাড় থেকে ফেলে দেয়। কিন্তু সৌভাগ্যবশত কবির তার আগেই গাড়ি থেকে লাফ দেয়, আর সীমার গাড়ি নিয়ে পড়ে যায় পাহাড় থেকে অনেক নিচে। কিছুক্ষণ পর কবির গাড়ির সামনে আসে আর নিখিলের লাশটাকে কাঁধে তুলে নেয়। গন্তব্য থানা। আজ সব পাপের বিনাশ হয়েছে। থানায় সবাই কবিরকে দেখে অবাক হয়ে যায়। একই চেহারার দুইজন মানুষ,
কবির নিখিলের লাশ টেবিলের উপর নামিয়ে রাখে, এরপর পুরো গল্পটা বলতে শুরু করে। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। ভালোবাসা যখন পাগলামিতে রূপ নেয় তখন তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমার কাছে তো গল্পটা খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।